সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা দেখতেছিলাম, প্রোটোকল অপারেশনগুলো, রুট সিলেকশন, রুট অ্যাডভার্টাইজমেন্ট এবং রুট আপডেট। মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছিলাম। এবং যখন কোনো টপোলজি চেঞ্জ হয়, নতুন করে কোনো নোড যদি জয়েন করে বা কোনো একটা লিঙ্ক যদি ব্রেক হয়ে যায়, মানে কোনো একটা নোড যদি নেটওয়ার্ক থেকে যদি লিভ করে, তাহলে সেক্ষেত্রে আমার সেই আপডেটটা কিভাবে অন্যান্য নোডদের কাছে প্রপাগেট হয় এবং সেই অনুযায়ী তাদের রাউটিং টেবিলটার মধ্যে কিভাবে চেঞ্জ হয়, মোটামুটি সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। এবং এইখানে ডিএসডিবি প্রোটোকলটার মধ্যে এই যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আমরা ব্যবহার করতেছি, এটার সাহায্যে কিভাবে হচ্ছে আমরা কাউন্ট ইনফিনিটি প্রবলেম এবং লুপিং যে প্রবলেমটা ছিল সেটাকে কিভাবে ওভারকাম করতে পারি। আশা করি এই জিনিসগুলোর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন নেই, অথবা কারো যদি কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে, অন্যভাবে বললে কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে লাস্ট ক্লাস এবং তার আগের ক্লাস মিলে, তাহলে আমি আগে সেই জিনিসটা ডিসকাস করে তারপর হচ্ছে আজকে নতুন লেকচারে চলে যেতে চাই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি কখনো মানে নতুন কোনো নোড অ্যাড হয় তাহলে কি ওদের সিকোয়েন্স নাম্বার অলওয়েজ 00 দিয়ে অ্যাড হয়, মানে শুরু হয়? শুরুতে 00 দিয়ে শুরু হবে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে প্রথম যখন মানে নোডগুলো একটার সাথে একটা কানেক্ট হতে থাকে, মানে তখন মানে প্রথম ওদের সিকোয়েন্স নাম্বারগুলো কিভাবে মানে দেওয়া হয়? মানে আমি একদম ইনিশিয়ালের কথা যদি চিন্তা করি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। একদম এইখানে একটা নোড আসছে, ডি নোডটার সাপেক্ষে চিন্তা করো, ঠিক আছে? ডি নোডটা যখন একদম ইনিশিয়ালি আসছে, এই যে দেখো, ঠিক আছে, ডি যখন অ্যাডভার্টাইজ করতেছে, তার যে রাউটিং ম্যাট্রিক আছে অন্য দুটো ইনফরমেশনের সাথে, যে D000, আছে, জি এই স্যার। ব্যাপার হচ্ছে সেই জিনিসটা সে ব্রডকাস্ট করতেছে তার নেটওয়ার্কে অন্যান্য যে সমস্ত নোটগুলো আছে তাদের কাছে। একই ব্যাপার কিন্তু এ এর জন্য প্রযোজ্য, একই ব্যাপার বি এর জন্য প্রযোজ্য, সি এর জন্য প্রযোজ্য। এখানে 000 কিন্তু একে অন্য থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করতেছে, তার আগে তাদের যে নোড আইডেন্টিফায়ার যেটা আছে সেটা যুক্ত হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, এ যদি শুরু করে A000, বা বি যখন শুরু করে B000, সি যখন শুরু করে C000, ঠিক আছে? এটা জি। আসলে প্রোটোকলের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে, বাট নর্মালি আমরা কনভেনশনালি যেটা দেখে আসতেছি, যে 3 ডিজিটের একটা নাম্বার সে ব্যবহার করতেছে ওই পার্টিকুলার নোড আইডি, আর সিকোয়েন্স নাম্বারটাকে সে 000 এই ফর্মে হচ্ছে জেনারেট করে, আচ্ছা ঠিক স্যার, আছে? সিকোয়েন্স নাম্বার কি স্যার মানে একই সিকোয়েন্স নাম্বার দুইটা নোডে হতে পারে কখনো? হ্যাঁ, সেটাই তো বললাম যে মানে সিকোয়েন্স নাম্বার তো অবশ্যই ইউনিক হতে হবে, তাহলে এখানে ইউনিকনেসটা, যেমন ওই যে যেটা বললাম যে 000, তাহলে তো সেটা তো এ এরও হতে পারে, বি এরও হতে পারে, সি এরও হতে পারে, ডি এরও হতে পারে। কিন্তু ওই যে 000 এর জন্য হচ্ছে A000, বি এর জন্য হচ্ছে আচ্ছা, B000, মানে সামনেটা তখন এ কিন্তু, বি লাগবে। হ্যাঁ, তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সো দুইটা আচ্ছা, নোডের সিকোয়েন্স নাম্বার সেম হবে না, ঠিক মানে আছে? ওই প্রথমে যে A00 মানে এ বি সি এগুলো থাকার কারণে ইউনিক হয়ে যাচ্ছে। ইউনিক হয়ে যাচ্ছে, রাইট। ঠিক আছে, আচ্ছা, মানে এটাকে এ বি সি আমরা বলতেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে নোড আইডি, নোড আইডেন্টি, জি জি নোড আইডেন্টিফায়ারটা, জি। ঠিক আছে? এটা আমরা এ বি সি দিয়ে এখানে রিপ্রেজেন্ট করেছি আমাদের সিম্পলিসিটির জন্য, বাট অ্যাকচুয়ালি রিয়েলি এর ক্ষেত্রে হয়তো অন্যভাবে সেটা রিপ্রেজেন্ট হতে পারে, বাট সেখানে নোড আইডেন্টিফায়ারটা থাকবে, ঠিক আছে? যেটাকে আমরা বলতেছি হচ্ছে নোড আইডি, তার সাথে হচ্ছে সে সিকোয়েন্স নাম্বারটাকে হচ্ছে কম্বাইন করতেছে। জি স্যার। তামান্নার কোয়েশ্চেন আছে। জি স্যার। হ্যাঁ। স্যার, আমরা তো বলতেছি যে যখন কোনো নোট ব্রডকাস্ট করবে হুম। তখন তার সিকোয়েন্স নাম্বার ইভেন সংখ্যক মানে ইভেন ইভেন নাম্বার হয়ে দিয়ে বাড়বে। আপডেট করবে। হ্যাঁ স্যার, এখানে ডি হচ্ছে ইনিশিয়ালি 000, হ্যাঁ, তাহলে সে যখন ব্রডকাস্ট করলো তখন স্যার সে 2 হলো না কেন? একদম শুরুতেই তো হচ্ছে তার জিরো দিয়ে সে অ্যাকচুয়ালি আসছে নেটওয়ার্কের মধ্যে, জি ডি স্যার। নোটটা নেটওয়ার্কের মধ্যে আসছে, এখন জি সে হচ্ছে ব্রডকাস্ট করবে তার রাউটিং ইনফরমেশনটা, তখনই তো হচ্ছে সে সিকোয়েন্স নাম্বারটাকে জেনারেট করতেছে এবং তারপরে সেটা ব্রডকাস্ট করতেছে। একদম শুরুতে তো হচ্ছে তার কোনো সিকোয়েন্স নাম্বার লাগতেছে না, একটা নোট যখন নেটওয়ার্কে জয়েন করলো তখন তো তার কোনো সিকোয়েন্স নাম্বার লাগতেছে না। সিকোয়েন্স নাম্বার লাগবে কখন? যখন আমি আমার রাউটিং টেবিলটা আমার নেইবারদের কাছে শেয়ার করব। আচ্ছা। কথাটা বুঝতে পারলাম? যখন আমার নেইবারদের জি কাছে আমার স্যার। রাউটিং টেবিলটাকে শেয়ার করব, এখন আমার তো এই মুহূর্তে কোনো রাউটিং টেবিলই নেই, ঠিক হুম। আছে? আমার কাছে শুধু আমার ইনফরমেশন আছে, ঠিক
আছে। সো আমার ইনফরমেশন বলতে আমার রাউটিং টেবিলের মধ্যে যেমন এখানে প্রত্যেকটা রাউটিং টেবিল যদি আমি দেখি, প্রত্যেকটা নোডের জন্য তাদের করসপন্ডিং রাউটিং এন্টিটি আছে, মানে তাদের নিজের যেই রাউটিং ইনফরমেশন নিজের কাছে ডাটা পাঠাতে হলে নিজের কাছেই হচ্ছে অ্যাকচুয়ালি ডেস্টিনেশন নোডটা সে নিজেই, নেক্সট অফটাও নিজে, ম্যাট্রিক হচ্ছে 0, এরকম একটা ফরম্যাটে সে নিজের ইনফরমেশনটা অ্যাকচুয়ালি রাখে। তো সেই দিক থেকে হচ্ছে ডি যখন ফার্স্ট টাইম যখন ব্রডকাস্ট করতেছে তার রাউটিং টেবিলটা, তখন সে হচ্ছে এটাকে জেনারেট করতেছে এবং সেটা দিয়ে হচ্ছে তার রাউটিং টেবিলটাকে অ্যাকচুয়ালি তার নেইবারদের কাছে শেয়ার করে এবং সেটাই সে তার রাউটিং টেবিলের মধ্যে অ্যাকচুয়ালি রাখে। অথবা উল্টোভাবে বললে রাউটিং টেবিলটার মধ্যে যে ইয়েটা আছে সেটা দিয়ে হচ্ছে সে ব্রডকাস্ট করে। একদম ইনিশিয়ালি হচ্ছে তার কাছে এই মুহূর্তে সে যেটা জেনারেট করছে সেটা দিয়ে হচ্ছে সে ব্রডকাস্ট করতেছে। জি স্যার। আর স্যার স্লাইড 20 কি 19 এর দিকে যদি একটু স্যার যাওয়া যেত। স্যার 9 স্যার এখানে ওকে 20 স্যার এইখানে আমার বি আর সি এর মধ্যে ম্যাট্রিক ছিল হচ্ছে 2 আর এখন সেটা চেঞ্জ হয়ে গেছে হচ্ছে 1। 1 তো স্যার এখানে যদি সি মানে এখানে স্যার বলতেছে যে বি হচ্ছে ব্রডকাস্ট করতেছে, তার মানে এই জন্য বি এর সিকোয়েন্স নাম্বারটা ইনক্রিজ হবে। স্যার এখানে সি যদি ব্রডকাস্ট করতো, বা এটা কি স্যার পসিবল যে সি ও ব্রডকাস্ট করতে পারতেছে? অবশ্যই পসিবল। তখন স্যার তাহলে সি এর সিকোয়েন্স নাম্বার চেঞ্জ হতো, দেন যদি বি ব্রডকাস্ট করতো হ্যাঁ, দেন বি এর চেঞ্জ হতো সিএস সিকোয়েন্স নাম্বারটা হয়ে যেত তখন 590। 590। ঠিক জি আছে, স্যার। এই আপডেটটা যদি বি পেত, বিও যদি আবার ব্রডকাস্ট করত, তাহলে তো বি এর হয়ে যেত, বি এখন ব্রডকাস্ট করতেছে, বি হচ্ছে 102। জি সে স্যার। যদি এর পরবর্তীতে যদি আবার এর কাছ থেকে যদি কোনো একটা রাউটিং আপডেট পায়, সেটা নিয়ে যদি বি যদি আবার ব্রডকাস্ট করে, তখন তার আবার সিকোয়েন্স নাম্বার হয়ে যাবে 104। এবং জি এই কারণেই লাস্টে আমি একটা ওই পেপারটা থেকে একটা এক্সাম্পল দেখাইছিলাম, সেটাকে একটু খেয়াল করি। যে জিনিসটা আমি দেখাতে চাই মূলত এখানে খেয়াল করে দেখো, এই নোড MH1 এর সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে 406 MH1। ঠিক আছে, সো যেটা একটু আগে বললাম যে A40000 এর ফরম্যাটেই যে থাকবে এরকমও না, কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যে পার্টিকুলার ইয়েতে হচ্ছে যেভাবে ডেভেলপ করা হয়েছে, বাট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নোড আইডেন্টিফায়ারটা থাকবে, তার সাথে হচ্ছে একটা নাম্বার থাকবে। ঠিক আছে, সো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে এখানে হচ্ছে 406, সে যখন এই মুহূর্তে যখন এই টপোলজিটার মধ্যে, এই সেম টপোলজিটার মধ্যেই যখন আমার MH1 যখন এইখানে চলে যায়, এইখানে দেখেন MH1 এর সিকোয়েন্স নাম্বার হচ্ছে 516। তার মানে এইখানে আরো প্রায়, মানে যেহেতু সিকোয়েন্স নাম্বার ইভেন নাম্বার হিসেবে আপডেট হয়, আমরা মোটামুটিভাবে বলতে পারি 406 ছিল, সেখান থেকে চলে আসছে 516-তে। তার মানে 110, অ্যারাউন্ড 55টা বার সে মেসেজ এক্সচেঞ্জ করেছে ডিফারেন্ট ক্ষেত্রে। ঠিক আছে, জি স্যার। এবং এটার কারণে হচ্ছে যেহেতু ইভেন নাম্বার, ঠিক আছে, সো মোটামুটি অন অ্যাভারেজ 55টা মেসেজ এক্সচেঞ্জ করেছে বা রাউটিং আপডেট মেসেজ এক্সচেঞ্জ করেছে, যার কারণে তার সিকোয়েন্স নাম্বারটা এর মাঝে হচ্ছে 406 থেকে 516 হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু র্যান্ডমলি জেনারেটেড না কিন্তু। ঠিক আছে, সো এটা কিন্তু এইভাবে ইভেনলি বাড়তে বাড়তে হচ্ছে এই পর্যায়ে গিয়েছে। ঠিক আছে, কেননা আমরা জানি পিরিয়ডিক্যালি আপডেট পাঠায়, সো পিরিয়ডিক্যালি যখনই মেসেজ আপডেট পাঠাচ্ছে সে কিন্তু তার নিজের সিকোয়েন্স নাম্বারটাই কিন্তু আপডেট পাঠাবে। এবং এই কারণেই কিন্তু ডিএসডিবিতে আমরা যেটা প্রবলেম বলতেছি, যে সে কিন্তু প্রচুর পরিমাণ কন্ট্রোল ট্রাফিক বা কন্ট্রোল মেসেজ এক্সচেঞ্জ করে, যেটা অ্যাকচুয়ালি আমার ব্যান্ডউইথটা অনেক বেশি হচ্ছে কনজিউম করে ফেলে এই কন্ট্রোল মেসেজগুলো। আচ্ছা, যার কারণে এটা আসলে ইফিশিয়েন্ট একটা অ্যাপ্রোচ না। জি স্যার। তো লাস্ট ক্লাসে মনে হয় এখানে আমি আলোচনা করতে করতে মনে হয় আমার নেটওয়ার্কের প্রবলেম হয়ে গিয়েছিল। সো বেসিক্যালি তারপরে ডিএসডিবির অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এই দুটো জিনিস হচ্ছে আমরা এখানে মূলত আলোচনায় নিয়ে আসছিলাম। মাত্র যে কথাটা বললাম, ডিএসডিবির সবচেয়ে বড় অ্যাডভান্টেজটাই হচ্ছে এটা সিম্পল। ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা নাই, মানে ঝামেলা নাই এই অর্থে যে আমার কাছে একটা রাউটিং টেবিল অলওয়েজ রেডি থাকতেছে। ঠিক আছে, আমাকে নতুন করে খোঁজা লাগতেছে না, রাউটিং টেবিলের মধ্যে যদি ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি পাথ থাকে, আমি সাথে সাথে হচ্ছে ওইখান থেকে দেখে ডাটাটা নেক্সট স্টপের কাছে পাঠিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে
লেটেন্সিটা এই জন্য হচ্ছে কম হয়, ঠিক আছে। আর তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জেনারেটস এ লট অফ কন্ট্রোল ট্রাফিক ইন দ্য নেটওয়ার্ক, ঠিক আছে, এবং এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। সো আমরা আমাদের টার্গেট হচ্ছে আমাদের কন্ট্রোল ট্রাফিকটা যত কমানো যায়, বা ডিএসডিবির ক্ষেত্রে যে অ্যামাউন্টে কন্ট্রোল ট্রাফিক ট্রান্সফার হয়, এটা কারণে এটার ইনএফিসিয়েন্সিটা হচ্ছে খুব একটা বড় প্রবলেম হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জন্য ডিএসডিবিতে আসলে রিয়েল টাইম ট্রাফিকের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি, কিন্তু অন্য ক্ষেত্রে এটাকে ব্যবহার করাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়, ঠিক আছে। মোটামুটি এগুলো ছিল হচ্ছে আমাদের মেইন ডিসকাশন। ওকে তামান্না, কি কোয়েশ্চেন? স্যার ডিএসডিভি তে তো আমরা বলেছিলাম যে 3টা অ্যাট্রিবিউটকে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, ইনস্টল টাইম আর স্টেবল কিছু একটা স্টেবল ছিল ডাটা স্যার। পয়েন্টার। জি স্যার। স্যার ওইখানে আমরা সিকোয়েন্সটার পার্থক্যটা বুঝতে পারলাম কিভাবে হয়েছে, কিন্তু স্যার বাকি দুইটার ইমপ্যাক্টটা কি আসলে এখানে? তাহলে একটু আগে চলে যেতে হবে আমাদেরকে, এই যে এখানটায় আমরা বলার চেষ্টা করছিলাম, ঠিক আছে, যে 3টে জিনিস এখানে আমরা নিয়ে আসছি। একটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, অলরেডি ক্লিয়ার। ইনস্টল টাইম আমরা বলতেছি হচ্ছে এই যে রুটিং এন্ট্রিটা, আমার রাউটিং টেবিলের মধ্যে এই রুট সম্পর্কিত ইনফরমেশনটা যে আমি অ্যাড করলাম, কোন সময় আমি এটাকে অ্যাড করলাম, এটা দিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করি আমার এইটা আসলে কতটা পুরাতন, ঠিক আছে, আমার রাউটিং এই এন্ট্রিটা কতটা পুরাতন। কেননা এখানে কিন্তু আরো আমরা কিন্তু এটা অনেক সিম্পলিফাইড ভার্সন দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে যে রাউটিং টেবিলটা বা রাউটিং প্রোটোকলটা আমরা যেটা আলোচনা করতেছি, মেজর যে সমস্ত জিনিসগুলো আছে শুধুমাত্র সেগুলো আলোচনা করতেছি। এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো মেট্রিক আছে সেই কিভাবে রাউটিং টেবিলটাকে আসলে মেনটেন করবে। যেমন এই তার মধ্যে একটা হচ্ছে ইনস্টল টাইম, ঠিক আছে, যেটা এখানে বলা হচ্ছে ইউজ টু ডিলিট স্টেল এন্ট্রিজ ফ্রম দ্য টেবিল। স্টেল মানে হচ্ছে পুরাতন, ঠিক আছে। সো আমার এই ইনস্টল টাইমটা দেখে আমি বুঝতে পারবো এই পার্টিকুলার রাউটিং এন্ট্রিটা আমি কখন অ্যাড করেছিলাম, ঠিক আছে। সো এটা যদি এরকম হয়ে থাকে, এটা মানে হচ্ছে তার রাউটিং টেবিলের বা প্রোটোকলের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে যে সে আসলে কতক্ষণ সময় পর্যন্ত একটা পার্টিকুলার এন্ট্রিকে রাখবে, যেটা মানে এত সময় ধরে কোনো ধরনের চেঞ্জ হয় নাই, ঠিক আছে। সো ফর এক্সাম্পল একটা রাউটিং এন্ট্রি দেখা যাচ্ছে 1 ঘন্টা যাবত বা 2 ঘন্টা যাবত বা 3 ঘন্টা যাবত তার মধ্যে কোনো ধরনের চেঞ্জ হয় নাই। সো এরকম যদি সিচুয়েশন হয়, তার কাছ থেকে আমরা যদি কোনো ধরনের আপডেট যদি না পাই, ঠিক আছে, মানে এরকম একটা এন্ট্রি আমার কাছে আছে কিন্তু তার কাছ থেকে কোনো আপডেট আমি আসলে পাচ্ছি না, সো আমি ধরে নিতে পারি যে এই পার্টিকুলার নোডটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে নেটওয়ার্কের মধ্যে অ্যাভেলেবেল না। সে হয়তো আমার সাথে সরাসরি কানেক্টেড না, যার জন্য আমি তার কাছ থেকে হচ্ছে পিরিয়ডিক যে আপডেট সেটা পাচ্ছি না। পিরিয়ডিক আপডেট কিন্তু আমার নেইবারদের কাছে শুধুমাত্র পাঠানো হয় টু মানে এক্সচেঞ্জ এ কানেক্টিভিটি ইনফরমেশন যে আমি এখনো লাইভ আছি, ঠিক আছে। সো এরকম যদি কোনো একটা পার্টিকুলার রুটিং এন্ট্রির কথা যদি আপনি চিন্তা করতে পারেন যে অনেকক্ষণ যাবত তার কাছ থেকে কোনো ধরনের আপডেট অ্যাকচুয়ালি আসতেছে না, মানে তার সিকোয়েন্স আপডেট আসতেছে না, মানে কি আমার কাছে আপডেট আছে কিন্তু সেটা অনেক পুরাতন, ঠিক আছে। সো এই ধরনের এন্ট্রিকে আলটিমেটলি হচ্ছে রাউটিং টেবিল যেটা করে বা যে প্রোটোকলটা রান করতেছে সেই প্রোটোকলটা যে কাজটা করে, একটা সার্টেন টাইম পর্যন্ত যদি তার কাছ থেকে যদি কোনো ধরনের আপডেট যদি না আসে, সে ধরে নেয় যে এই পার্টিকুলার রুটটা আসলে এখন আর অ্যাক্টিভ না, ঠিক আছে। তখন সে এটাকে পুরাতন রুট হিসেবে ধরে নেয় এবং তার সাপেক্ষে সেটাকে সে একটা সার্টেন টাইমের পরে ডিলিট করে, ঠিক আছে। এটা কিন্তু এমন না যে আমার কাছ থেকে কোনো নোডের কাছ থেকে ইনফরমেশন আসছে যে এই নোডটা এখন লিংক ব্রেক হয়ে গেছে বা নোডটা এই মোডটার অ্যালাইভ নেই, এরকম কোনো কিছু না, কিন্তু এই রুটটার কোনো ধরনের আপডেট নাই, ঠিক আছে। মানে অনেকক্ষণ যাবত আমি এই রুট দিয়ে কোনো ধরনের ডাটা পাঠাচ্ছি না বা কোনো ধরনের আপডেট আমার কাছে আসতেছে না। সো এই ধরনের ক্ষেত্রে আমি তাকে হচ্ছে ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে ইনস্টল টাইম, যে কতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আমি কোনো ধরনের নতুন ইনফরমেশন পাচ্ছি না। আর সিমিলারলি স্টেবল ডাটা মানে এটা হচ্ছে অনেকটা এর বিপরীত, ঠিক আছে।
যখন কোনো একটা রাউটিং এন্ট্রি আমার নেটওয়ার্কের নেটওয়ার্কে বলতেছে আমার নোডের রাউটিং টেবিলে অ্যাড হবে, সাথে সাথেই কিন্তু আমি এটাকে একটা স্টেবল রুটিং ডাটা হিসেবে অ্যাড করব না। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর্যন্ত তাকে অবজার্ভ করব। ঠিক আছে, যে তার মধ্যে চেঞ্জটা কিভাবে হচ্ছে, কেননা এখানে যেহেতু নোটগুলো হচ্ছে, আমি ওই দিনও মনে একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে নোটগুলো যেহেতু মুভেবল, ঠিক আছে, মোবাইল যেহেতু নোটগুলা, সুতরাং আমি ফর এক্সাম্পল একটু একটা সিনারিওর কথা চিন্তা করেন, আমি যে পজিশনে আছি, মানে আমার নোটটা যে পজিশনে আছে তার পাশ দিয়ে আরেকটা নোট মুভ করতেছে। ঠিক আছে, নোট মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঠিক আছে, সো সে যখন আমার ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে যখন আসতেছে, তখনই কিন্তু তার সাথে আমার কিন্তু মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবং তখন আমি তার মধ্যে রাউটিং ইনফরমেশন অনেক কিছুই আমি জানতে পারতেছি, বা নোটটা হচ্ছে তার ইনফরমেশনটা ব্রডকাস্ট করছে, সেই অনুযায়ী তার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পেয়েছি, বা তার ইনফরমেশনটা পেয়েছি। তার কাছ দিয়ে অন্য কারো ইনফরমেশন পাইবে না পাই সেটা পরের ব্যাপার। নতুন একটা নোট জয়েন করেছে, সেই ইনফরমেশনটা আমি পেলাম, কিন্তু সে অ্যাকচুয়ালি কিন্তু মুভ করতেছে। ঠিক আছে, সো একটা সার্টেন টাইমের পরে কিন্তু সে অ্যাকচুয়ালি আর ট্রান্সমিশন রেঞ্জের মধ্যে নাই। ঠিক আছে, সো তার ইনফরমেশনটা যদি আমার রাউটিং টেবিলের মধ্যে যদি আমি রাখি, সো ইটস এ ওয়েস্ট অফ স্টোরেজ। ঠিক জি স্যার। আছে, সো এই যে নোটটা আমার রাউটিং টেবিলের মধ্যে তার ইনফরমেশনটা অ্যাড হলো, আমি সাথে সাথেই এই জন্যই তাকে সাথে সাথেই হচ্ছে একটা ভ্যালিড একটা রুটিং এন্ট্রি হিসেবে অ্যাড করছি না, তাকে আমি কিছুক্ষণ পর্যন্ত অবজার্ভ করতেছি, এবং এই অবজারভেশনের কাজটা করতেছি হচ্ছে একটা স্টেবল ডাটা পয়েন্টার হচ্ছে তার জন্য আমি মার্ক করতেছি যে আসলে কত সময় ধরে তার এই যে রাউটিং ইনফরমেশনটা আমার কাছে আসলো সেটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড হয়। তার একটা সার্টেন টাইমের ভ্যালিডিটি দেখে তাকে আমি ধরবো যে সে একটা স্টেবল এন্ট্রি। আর যদি দেখে যে না, এই যেটা বললাম যে সে যদি ট্রান্সমিশন রেঞ্জের বাইরে যদি চলে যায়, তাহলে আমি ধরে নিতে পারি সে আসলে অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের মধ্যে ছিল না, সে একটা মোবাইল নোট ছিল। ঠিক আছে, সো তখন হচ্ছে তাকে আমি অ্যাকচুয়ালি ফেলে দেবো, মানে তাকেও আমি ডিলিট করে দেবো। এভাবে হচ্ছে সে তার রাউটিং টেবিলটাকে হচ্ছে মেনটেন করার চেষ্টা করে। ঠিক আছে, সো শুধুমাত্র সিকোয়েন্স নাম্বার না, তার সাথে এই সমস্ত এন্ট্রিগুলো আমার রাউটিং টেবিলের মধ্যে কারা থাকবে, কিভাবে থাকবে, সেই জিনিসটার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, সো আমি গতদিন অ্যাড করতে পারি নাই, আজকে আমার মনে পড়ার সাথে সাথে হচ্ছে আমি প্রোটোকলটা, মানে পেপারটা প্লাস হচ্ছে স্লাইডটা, দুইটা জিনিস হচ্ছে অ্যাড করে দিয়েছি। স্লাইডটা তো পড়বই, সাথে সাথে হচ্ছে পেপারটা থেকে হচ্ছে এই সমস্ত ইনফরমেশনগুলো কি পারপাস আমি ব্যবহার করতেছি, অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে এগুলো কাজ করে, এই জিনিসগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। ওকে জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ওকে, সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি এই লেকচারটা অ্যাকচুয়ালি শেষ করতে চাচ্ছি। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের একটা প্রোটোকল ডিএসডিভি। ঠিক আছে, আমরা আজকে অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি হচ্ছে একটা অন ডিমান্ড রাউটিং প্রোটোকল। ওকে, সো যেটা হচ্ছে ডাইনামিক সোর্স রাউটিং, বা সংক্ষেপে যেটা আমরা পরিচিত হচ্ছে ডিএসআর। আমরা আজকে এইটা একটু দেখতে চাচ্ছি। সো প্রথমে চলে আসি ডিএসআর, অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে প্রোটোকলটা তৈরি করা হয়েছে। সেই অ্যাজাম্পশনগুলো আমাদের আগে একটু বুঝে নেওয়া ভালো, যে আসলে সে কখন কাজ করে বা কি কি অবস্থায় সে আসলে কাজ করতে পারে। প্রথম যেই অ্যাজাম্পশনটা ডিএসআর রাউটিং প্রোটোকলে, সেটা বলা হচ্ছে কি, অল নোডস আর উইলিং টু ফরওয়ার্ড প্যাকেটস ফর আদার নোডস ইন দ্য নেটওয়ার্ক। ঠিক আছে, সো এটা একদম বেসিক অ্যাজাম্পশন, যে আমাদের অ্যাডক নেটওয়ার্কের মধ্যে আমরা বলে আসছি যে প্রত্যেকটা নোডই হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সেন্ডার হিসেবে কাজ করবে, প্লাস হচ্ছে ফরওয়ার্ডার নোড হিসেবেও কাজ করবে, বা রাউটার হিসেবে কাজ করবে। তো সেই কথাটাই এখানে হচ্ছে ওরা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিচ্ছে যে প্রত্যেকটা নোড রাউটার হিসেবে কাজ করবে। সো দ্যাট মিনস সে হচ্ছে অন্যের জন্য প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। সো বেসিক অ্যাজাম্পশন। দেন সেকেন্ড যেটা বলা হচ্ছে
the diameter of an ad hoc network will not be too large. ঠিক আছে, সো এখানে নেটওয়ার্কটা রেঞ্জটা বলে দিচ্ছে যে 5টা থেকে 10টা হপ এখানে ম্যাক্সিমাম হতে পারবে, তার বেশি হলে এই পার্টিকুলার প্রোটোকলটা বা ডিএসআর প্রোটোকলটা কাজ করবে না। অ্যাডক নেটওয়ার্কের সাইজটা যদি 5 থেকে 10 হপের বেশি যদি হয়, সেক্ষেত্রে ডিএসআর রাউটিং প্রোটোকল কাজ করবে না। এবং এটার কারণটাও আমরা পরবর্তীতে বুঝতে পারবো যখন প্রোটোকল অপারেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা বলা হচ্ছে যে প্যাকেট হেডার উইল বি বিগার দেন পেলোড। পেলোড মানে হচ্ছে ডাটা সাইজ। সো এখানে দেখা যাচ্ছে ডাটা সাইজের চেয়ে প্যাকেটের হেডারের সাইজটা বড় হয়ে যাবে যদি আমরা এর চেয়ে বড় সাইজ যদি আমরা কনসিডার যদি করি। ঠিক আছে, নেটওয়ার্ক সাইজটা যদি এর চেয়ে বড় যদি হয়, তাহলে দেখা যাবে যে প্যাকেট হেডারের মধ্যে যে পরিমাণ ইনফরমেশন থাকবে ডাটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি তার চেয়ে কম ইনফরমেশন সে অ্যাকচুয়ালি ক্যারি করবে ডাটা ফিল্ডের মধ্যে দিয়ে। ওকে, এই জন্য হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক সাইজটাকে ছোট রাখার চেষ্টা করি। and the node's speed is moderate। ঠিক আছে, মানে হচ্ছে নোডটার স্পিডটা খুব বেশি হবে না। মানে খুব বেশি হবে না বলতে তাহলে এটা আবার কেমন কথা? এটা তো আসলে কোনো ধরনের ডেফিনেশন হচ্ছে না যে দ্য নোডস স্পিড ইজ মডারেট। বেসিক্যালি হচ্ছে ওয়াকিং স্পিডটাকে হচ্ছে এখানে কনসিডার করা হয়। ভেহিকুলার স্পিডটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিস করি না, বা ভেহিকুলার স্পিড যদি হয় তাহলে হচ্ছে ডিএসআর রাউটিং প্রোটোকলটা ভালো পারফর্ম করবে না। ঠিক আছে, আমরা ধরে নিই যে নোডটা হচ্ছে ফিক্সড অথবা হচ্ছে ওয়াকিং স্পিড, এইরকম ইয়েতে হচ্ছে এই প্রোটোকলটা কাজ করবে। দেন নেক্সট যে বৈশিষ্ট্যটা বলা হচ্ছে অল নোডস আর ওভার হিয়ারিং। ঠিক আছে, সো ওভার হিয়ারিং শব্দটার সাথে আমাদের পরিচিতি আছে আশা করি, আমরা সিকিউরিটিতে এটা পড়ে আসছি। ওভার হিয়ারিং মানে হচ্ছে আড়ি পেতে শোনা। ঠিক আছে, মানে আমি অন্যের কাছ থেকে বলতে আসলে এখানে কারা, এই অন্যরা কারা? আমার নেইবারিং নোড। সো অন্য নেইবার নোড যারা আছে তাদের কাছ থেকে হচ্ছে আমি প্রোঅ্যাক্টিভলি, মানে তাদের কাছ থেকে কোনো ধরনের মেসেজ এক্সচেঞ্জ না করেই তাদের মধ্যে যে মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে সেখান থেকে হচ্ছে আমি কিছু ইনফরমেশন অ্যাকচুয়ালি কালেক্ট করার চেষ্টা করব। মানে অনেকটা আমরা যেটা বলি হচ্ছে আড়ি পেতে শোনা বলতে কি, যে আমার ফ্রেন্ড গল্প করতেছে, সেখান থেকে হচ্ছে আমি একটা ইনফরমেশন গ্যাদার করে ফেললাম, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমি ওর কাছ থেকে কোনো ইনফরমেশন চাই নাই, কিন্তু আমি দেখলাম যে সে কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে গল্প করতেছে, তো সেখান থেকে আমি মেসেজটাকে এক্সট্রাক্ট করে ফেললাম যে হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এটা আমার জানার বিষয়। সো এইটাকে আমরা বলি হচ্ছে ওভার হিয়ারিং। দেন ইউনিডিরেকশনাল বাইডিরেকশনাল লিঙ্ক, যে কোনো ক্ষেত্রে এটা কাজ করবে। আর রেস্ট্রিক্ট দ্য ব্যান্ডউইথ কনজাম্পশন অফ কন্ট্রোল প্যাকেটস বাই এলিমিনেটিং দ্য পিরিয়ডিক টেবিল আপডেট মেসেজ। ঠিক আছে, রিকোয়ার্ড ইন টেবিল ডিপেন্ড অ্যাপ্রোচ। সো যেটা বলা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের পিরিয়ডিক টেবিল আপডেট মেসেজ এক্সচেঞ্জ হয় না। ঠিক আছে, যেটা আমরা টেবিল ডিপেন্ড অ্যাপ্রোচ বা ডিএসডিভিতে আমরা যেটা দেখে আসছিলাম, এবং এটার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ যে কনজাম্পশনটা আছে, ঠিক আছে, কন্ট্রোল প্যাকেটের জন্য যে ব্যান্ডউইথ কনজাম্পশনটা সেটা অনেকটাই হচ্ছে কমে আসে। ঠিক আছে, সো মূলত হচ্ছে সে এখানে রেস্ট্রিক্ট করে এই যে পিরিয়ডিক আপডেটটা, সেটাই হচ্ছে এখানকার অ্যাজাম্পশন হিসেবে বলা হচ্ছে। সো এই যে 5-6টা বৈশিষ্ট্য, এই 5-6টা বেসিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে আমার ডিএসআর রাউটিং প্রোটোকলটা কাজ করবে। আমি আশা করি এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো বুঝতে কারো কোনো প্রবলেম নাই। সো এখন এই যে ডাইনামিক সোর্স রাউটিং কিভাবে কাজ করে বা কেনই বা এটাকে বলা হয় ডাইনামিক সোর্স রাউটিং, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে, সো বলা হচ্ছে when a node S wants to send a data packet to a particular node D। ঠিক আছে, সোর্স নোডটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক টপোলজিটা। ঠিক আছে, কানেক্টিভিটিটাও একে অন্যের সাথে কিভাবে কানেক্টেড সেটা আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা টপোলজির নেটওয়ার্কের মধ্যে এস নামক সোর্স নোডটা একটা প্যাকেট পাঠাতে চাচ্ছে ডি নামক নোডের কাছে। ঠিক আছে, এরকম যদি ইনফরমেশন আমার কাছে যদি হয়ে থাকে বা সিনারিওটা যদি এরকম হয়ে থাকে, তাহলে ডাইনামিক সোর্স রাউটিং কিভাবে কাজ করে বলা হচ্ছে এস
sends a data packet when S sends a data packet to D, the entire route, ঠিক আছে, এন্টায়ার রুট মানে হচ্ছে কি, এই যে রুটটা, সে বিভিন্ন রকম ভাবে হচ্ছে ডি এর কাছে পৌঁছাতে পারে। যেমন এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি তে পৌঁছাতে পারে, এস থেকে সি, সি থেকে জি, জি থেকে কে, কে থেকে ডি তে পৌঁছাতে পারে, এস থেকে সি, সি থেকে ই, দেন এফ জি ডি, এইভাবে পৌঁছাতে পারে। এস থেকে সি, সি থেকে জি, জি থেকে এফ, দেন জে, দেন ডি, এভাবে পৌঁছাতে পারে। তারপরে আবার আরেকটা নোট এইভাবে পৌঁছাতে পারে। সো বিভিন্ন রকমভাবে সে অ্যাকচুয়ালি ডি এর কাছে পৌঁছাতে পারে। যেভাবেই পৌঁছাতে পারুক না কেন, যখন এস ডাটা প্যাকেটটা পাঠাবে, সাথে সাথে এই পুরো রুট ইনফরমেশনটা পাঠিয়ে দেবে সে, যে এই অনেকগুলো রুট তো আছে, অ্যাকচুয়ালি কোন রুট ধরে প্যাকেটটা ডি এর কাছে পৌঁছাবে, এই ইনফরমেশনটাও সে পাঠিয়ে দেয়। সো সেই রুট ধরে ধরে হচ্ছে প্যাকেটটা অ্যাকচুয়ালি ট্রাভেল করে এবং ডেস্টিনেশন ডি এর কাছে পৌঁছায়। তার মানে কি বলার চেষ্টা করলাম, আমার এস নোটটা যখন ডাটা প্যাকেটটা পাঠাবে, সে চাইলে এস, এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, এরকম একটা ইনফরমেশন প্যাকেটের সাথে, ডাটা প্যাকেটটার সাথে হচ্ছে অ্যাকচুয়ালি দিয়ে দেবে। তখনই হচ্ছে প্যাকেটটা এস থেকে ফার্স্টে ইতে আসবে, সি থেকে সে আর যাবে না, সি বা জিতে সে তখন আর যাবে না, ডাটা প্যাকেটটা যখন মুভ করছে, ঠিক আছে। সো যেটা বলে দেওয়া আছে, এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, দেন জে থেকে ডি, এইভাবে হচ্ছে ডি নোডের কাছে পৌঁছে যাবে। এখন দেখেন ইন্টারমিডিয়ারি যে সমস্ত নোটগুলো আছে তারা কি কাজ করে। ইন্টারমিডিয়েট নোটস ইউজ দ্য সোর্স রুট embedded in the packet's header to determine to whom the packet should be forwarded, ঠিক আছে। সো নেক্সট কার কাছে প্যাকেটটা আমি ফরওয়ার্ড করব, যখন এই যেটা বললাম যে এস ই এর কাছে পাঠালো, তাহলে ই এখন কার কাছে পাঠাবে, ই এস এর কাছে আবার ব্যাক করতে পারে, সি এর কাছে পাঠাতে পারে, এফ এর কাছে পাঠাতে পারে, সে অ্যাকচুয়ালি কার কাছে পাঠাবে, ওই যে নোডের যে সোর্স নোডটা যেই রাউটিং ইনফরমেশনটা এমবেড করে দিয়েছিল, সেখান থেকে সেই ইনফরমেশনটা দেখে এবং সেই অনুযায়ী হচ্ছে প্যাকেটটাকে একজনের কাছেই ফরওয়ার্ড করে, সবার কাছে ফরওয়ার্ড করে না, ঠিক আছে। সো সোর্স রুটিং ইনফরমেশনটা দেখে সে হচ্ছে এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে, একজনের কাছেই ফরওয়ার্ড করে, ঠিক আছে। সো এই কথাটা বলা হচ্ছে ইন্টারমিডিয়েট নোটস ইউজ দ্য সোর্স রুট embedded in the packet's header to determine to whom the packet should be forwarded, and different packets may have different routes even if they have the same source and destination. সো এই কারণে সেম সোর্স এবং ডেস্টিনেশন, মানে সোর্স এস এবং ডি, ডেস্টিনেশন ডি, এদের জন্য প্যাকেটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাথ চুজ করতে পারে। ফর এক্সাম্পল, একটা তো হচ্ছে এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, এই পাথ ধরে আসতে পারে। অন্য একটা প্যাকেট দেখা গেল এস থেকে সি, সি থেকে জি, জি থেকে কে, দেন কে থেকে ডি, এই পাথ ধরেও আসতে পারে। ডিফারেন্ট প্যাকেট ডিফারেন্ট পাথ ধরে ডেস্টিনেশন, সেম সোর্স এবং ডেস্টিনেশন হলেও সেম সোর্স থেকে পাঠানো প্যাকেট সেম ডেস্টিনেশনের কাছে আসবে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট রুট তারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এবং এই কারণটার জন্যই এই প্রোটোকলটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক সোর্স রাউটিং বা ডিএসআর, ঠিক আছে। যে সোর্স থেকে আমার ডেস্টিনেশনে যখন যাবে, ডাইনামিক্যালি তারা হচ্ছে তাদের পাথটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে ডাইনামিক সোর্স রাউটিং। ওকে, সো এখন চলে আসি হচ্ছে এই যে প্রোটোকল অপারেশন বা বেসিক যে মেকানিজম, সেখানে কি কি আসলে ঘটনা ঘটে বা ডিএসআর রাউটিং প্রোটোকলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আচ্ছা, তো বলা হচ্ছে টু বেসিক মেকানিজমস। আচ্ছা, সেই টু বেসিক মেকানিজমটা কি, একটা হচ্ছে রুট ডিসকভারি আর একটা হচ্ছে রুট মেইনটেনেন্স। এই দুইটা বেসিক মেকানিজম এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা থাকে বা কাজ করে এই দুইটা মেকানিজমের উপর ভিত্তি করে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে রুট ডিসকভারি, যেটার মধ্যে হচ্ছে আবার দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে রুট রিকোয়েস্ট আর একটা হচ্ছে রুট রিপ্লে। আচ্ছা, রুট ডিসকভারি মেকানিজমটা টু ফেজে কাজ করে, রুট রিকোয়েস্ট অ্যান্ড রুট রিপ্লে।
আর আরেকটা হচ্ছে রুট মেনটেনেন্স, যেটা ব্যবহার করে সে রুট এরর, এরকম একটা মেসেজ সে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবহার করে রুট মেনটেন্সের ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে রুট এরর। মানে কোনো একটা রুটে যদি কোনো প্রবলেম যদি হয়ে থাকে, লস্ট হয়ে যেতে পারে, টাইম আউট হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে সে এই রুট এরর মেসেজটা এক্সচেঞ্জ করবে নেইবারিং নোডদের কাছে। আর এইখানে একটা স্পেশাল অপটিমাইজেশন অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, যেটা বলা হচ্ছে দ্য কি অপটিমাইজেশন হিয়ার ইচ নোড মেনটেন্স এ রুট ক্যাশ। ঠিক আছে, সো প্রত্যেকটা নোড একটা, এখানে কিন্তু কোনো ধরনের রাউটিং টেবিল মেনটেন করা হয় না, এটা আমরা এর আগেও আলোচনা করে আসছি যে এটা হচ্ছে যেহেতু অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, সো এখানে রিয়েক্টিভ মোডে তারা কাজ করে, কোনো ধরনের টেবিল তারা মেনটেন করে না। তার মানে তাদের মধ্যে কোনো ধরনের রাউটিং টেবিল থাকে না, বাট তারা একটা স্পেশাল অপটিমাইজেশন এখানে ব্যবহার করে, যেটা বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি কি মেনটেন করে, রাউটিং ব্যবহার টেবিল ব্যবহার না করে একটা রুট ক্যাশ মেনটেন করে। ঠিক আছে, বলা হচ্ছে ইচ নোড মেনটেন্স এ রুট ক্যাশ। যেহেতু ক্যাশ, ক্যাশের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, ক্যাশ মেমোরির সাথে। ঠিক আছে, বিভিন্ন লেভেলের ক্যাশ মেমোরির কথা আমরা জেনে আসছি। যে লেভেলের ক্যাশ মেমোরি হোক না কেন, আমরা জানি তার পারপাসটা আসলে কি। আচ্ছা, ওভারঅল প্রসিডিউরটাকে আরো ফাস্টার করা। ঠিক আছে, সো এখানে রাউটিং ইনফরমেশনটা প্রোপাগেট করার জন্য আরো ফাস্টার ওয়েতে যাতে আমি প্রোপাগেট করতে পারি রাউটিং ইনফরমেশনটা, সেটার জন্যই হচ্ছে মূলত এই রুট ক্যাশের যে মেকানিজমটা এখানে ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, সো বলা হচ্ছে সে কিভাবে কাজ করে, ওভার হিয়ার্স ডাটা রুট রিকোয়েস্ট মেসেজ। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা হয় নাই, রুট ডিসকভারি আমরা যেটা বললাম রুট রিকোয়েস্ট, সেই মেসেজটা হচ্ছে রুট মানে RREQ, রুট রিপ্লে সেই মেসেজটা হচ্ছে RREP। আচ্ছা, মানে রুট রিপ্লে সংক্ষিপ্ত রুট রিপ্লাই মেসেজটা। আর আরেকটা হচ্ছে রুট রিকোয়েস্ট, যেটা হচ্ছে RREQ মানে রুট রিকোয়েস্ট। আচ্ছা, সো ওভার হিয়ার্স ডাটা রুট রিকোয়েস্ট রুট রিপ্লে অ্যান্ড রুট এরর প্যাকেটস অর রুট এরর মেসেজেস। ঠিক আছে, সো এখান থেকে সে ওভার হিয়ার করে অ্যাকচুয়ালি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে, প্যাসিভলি কালেক্টস নিউ রুটস অ্যাজ মেনি অ্যাজ পসিবল। সো সরাসরি সে কিন্তু অন্য নোডের সাথে কমিউনিকেশন করে কোনো ধরনের রাউটিং টেবিল আপডেট করে না, বাট সে হচ্ছে প্যাসিভলি ডাটা কালেক্ট করে। সো এই জিনিসটা কীভাবে করে সেটা আমরা দেখবো আশা করি। অ্যান্ড রিডিউসেস দ্য কস্ট অফ রুট ডিসকভারি অ্যান্ড রুট মেনটেন্যান্স। সো এই রুট ক্যাশের মাধ্যমে হচ্ছে সে রুট ডিসকভারি মেকানিজম এবং রুট মেনটেন্যান্স মেকানিজমের যে ওভারহেড আছে সেটাকে সে অ্যাকচুয়ালি রিডিউস করার চেষ্টা করে। এখন চলে আসি কিভাবে হচ্ছে এই রুট ডিসকভারি মেকানিজমটা পরিচালিত হয়, বা কখন আমরা এই রুট ডিসকভারি মেকানিজমটা আসলে করব। সো খুব সিম্পল সিনারিও বলা হচ্ছে, when a node S wants to send a packet to a particular destination node D। ঠিক আছে, যেহেতু আমার আগে থেকে এখানে কোনো ধরনের রুট জানা থাকে না, আচ্ছা, সো সেই জন্য বলা হচ্ছে when a node S wants to send a packet to a particular destination node D but does not know a route to D, node S initiates a route discovery। সো আশা করি এটা ক্লিয়ার যে কখন আমরা রুট ডিসকভারি মেকানিজমটা চালাবো। সো আমার একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়া দরকার, কিন্তু আমার কাছে কোনো রুট নেই। সো রুট আমার কাছে অ্যাকচুয়ালি বলতেছে যে নেই। কেন বলতেছে নেই, বা সরাসরি কেন আমার কাছে নাই, তার কারণ হচ্ছে আমরা এখানে কোনো ধরনের রাউটিং টেবিল মেনটেন করি না। ঠিক আছে, এই জন্য সরাসরি নেই, বাট স্টিল আমার কাছে থাকার একটা পসিবিলিটি থাকে। সেটা কোথায়, সেটা হচ্ছে রুট ক্যাশ। ঠিক আছে, সো রুট ক্যাশে আমার একটা থাকার পসিবিলিটি আছে, বাট সেই রুট ক্যাশে যদি না থাকে, যদি রুট ক্যাশেও যদি এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো ইনফরমেশন যদি না থাকে, তাহলে হচ্ছে আমি রুট ডিসকভারিটা ইনিশিয়েট করব। আচ্ছা, এবং সেটা কিভাবে সে করে, সোর্স নোড অ্যাজ ফ্লাডস রুট রিকোয়েস্ট মেসেজেস।
সো আমার নেইবার যত নেইবার আছে তাদের কাছে হচ্ছে আমি এই রুট রিকোয়েস্ট মেসেজটাকে পাঠানো, যেহেতু সবার কাছে পাঠাচ্ছি সেজন্যই বলতেছি হচ্ছে ফ্লাড করছি বা ফ্লাডিং মেকানিজম এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, ইচ নোড অ্যাপেন্ডস ওন আইডেন্টিফায়ার হোয়েন ফরওয়ার্ডিং দ্য রুট রিকোয়েস্ট মেসেজ। তো যেহেতু আমি জানি না যে আমার কাছে নাই এই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যেতে হবে, আমি তখন এই মেসেজটাকে আবার অন্যর কাছে শেয়ার করি বা ফরওয়ার্ড করি। ঠিক আছে, এই রুট রিকোয়েস্ট মেসেজটাকে ফরওয়ার্ড করি, বাট ফরওয়ার্ড করার আগে আমার নিজের আইডিটা, ঠিক আছে, ওইখানে অ্যাড করে দিই। ঠিক আছে, সো সেটা কি কাজে লাগবে বা কিভাবে অ্যাড করি সেটা একটু ডিটেল দেখার চেষ্টা করি। সো রুট ডিসকভারি মেকানিজমটা এখানে আরেকটু ডিটেলসে আসছে, বলা হচ্ছে ইচ রুট রিকোয়েস্ট প্যাকেট or RREQ প্যাকেট কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। কি কি ইনফরমেশন তার মধ্যে থাকে? টার্গেট অ্যাড্রেস, টার্গেট অ্যাড্রেস মিনস ডেস্টিনেশন অ্যাড্রেস, দেন ইনিশিয়েটর অ্যাড্রেস, ইনিশিয়েটর অ্যাড্রেস মিনস সোর্স অ্যাড্রেস, যে কে এই মেসেজটা ইনিশিয়েট করছে, দেন রুট রেকর্ড। আচ্ছা, সো একটা পার্টিকুলার রুট রেকর্ড আমরা এখানে মেনটেন করি, মানে কোন কোন নোডের মধ্যে দিয়ে এই নোডটা প্যাকেটটা অ্যাকচুয়ালি মুভ করছে, এর আগে কার কার মধ্য দিয়ে সে আসছে, এরকম একটা ইনফরমেশন আমরা এখানে রুট রেকর্ডের মধ্যে রাখার চেষ্টা করি। লাস্টলি রিকোয়েস্ট আইডি, ঠিক আছে, যেটা হচ্ছে মূলত একটা ইউনিক নাম্বার। যখনই হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিকোয়েস্ট জেনারেট হবে, সে হচ্ছে একটা ইউনিক রিকোয়েস্ট আইডি জেনারেট করবে। আচ্ছা, এবং এই রিকোয়েস্ট আইডি দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো আমি যেহেতু মেসেজ ফ্লাড করতেছি আমার নেইবারের কাছে, এই মেসেজটা যখন মাল্টিপল নেইবারের কাছে যখন আসবে একটা পার্টিকুলার রিকোয়েস্ট, তখন এইটা অলরেডি আমি রিসিভ করছি কিনা সেটা আমি কিভাবে বুঝতে পারবো? এই রিকোয়েস্ট আইডি থেকে হচ্ছে এটা জানতে পারবো বা বুঝতে পারবো যে আমি অ্যাকচুয়ালি অন্য কারো কাছ থেকে এই পার্টিকুলার মেসেজটার জন্য কোনো রিকোয়েস্ট অ্যাকচুয়ালি এর আগে পেয়েছি কিনা। সো যদি দেখি যে হ্যাঁ আমি এর আগেই মেসেজটা পেয়েছি, তার মানে আমি এখান থেকে বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ডুপ্লিকেট প্যাকেট। আচ্ছা, মানে এই রিকোয়েস্ট আমি এর আগেও পেয়েছি বা সার্ভ করেছি, সো এইটা নতুন করে আর এখন প্রসেস করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, সো দ্যাট আমার পরবর্তী প্রোটোকল অপারেশনটা যাতে আমি বুঝতে পারি। আচ্ছা, এইখানে এই যে রুট রেকর্ড, আচ্ছা, বলা হচ্ছে ইচ নোড মেনটেন্স এ লিস্ট অফ দ্য ইনিশিয়েটর অ্যাড্রেস অ্যান্ড রিকোয়েস্ট আইডি। ঠিক আছে, প্রত্যেকটা নোডের কাছে এরকম একটা লিস্ট থাকে, যে কোন পার্টিকুলার সোর্স নোড কোন রিকোয়েস্ট আইডিটা আমাকে পাঠিয়েছিল। ঠিক আছে, এর আগে কোন পার্টিকুলার সোর্স নোডের কাছে থেকে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল, সো দ্যাট ওইটা দেখে আমি ডুপ্লিকেটকে বুঝতে পারি, যাতে করে অন্য কারো কাছ থেকে যদি আবার সেম রিকোয়েস্ট আইডি যদি একটা রিকোয়েস্ট আসে, তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে এটা আসলে একটা ডুপ্লিকেট রিকোয়েস্ট। সো তখন আমি আর এটাকে প্রসেস করি না বা এটাকে আমি তখন ডিসকার্ড করে দিই। সো সেই রুলটাই হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব যে কীভাবে হচ্ছে আমি যদি একটা প্যাকেট যদি রিসিভ করি রুট রিকোয়েস্টের, ঠিক আছে, ওয়েন এ নোড ওয়াই রিসিভস এ রুট রিকোয়েস্ট মেসেজ। আচ্ছা, সো আমি অন্য কারো কাছ থেকে একটা রুট রিকোয়েস্ট মেসেজ রিসিভ করছি, এখন আমার করণীয় কি? সো এই ক্ষেত্রে আমার তিনটা করণীয় আছে আগের মতো বা ডিএসডিবির মতো। প্রথম কথা হচ্ছে ডিসকার্ডস দ্য রুট রিকোয়েস্ট প্যাকেট। ঠিক আছে, সে রুট রিকোয়েস্ট প্যাকেটটাকে হচ্ছে ফেলে দেবে যদি দ্য ইনিশিয়েটর অ্যাড্রেস অ্যান্ড রুট রিকোয়েস্ট আইডি ইজ অলরেডি ইন দ্য লিস্ট। মানে আমি যেটা একটু আগে বললাম যে ইনিশিয়েটর অ্যাড্রেস এবং রুট রিকোয়েস্ট আইডি দিয়ে যে লিস্টটা আমি মেনটেন করতেছি, এই লিস্টের মধ্যে
এখন যে রিকোয়েস্টটা আসছে সেটা অলরেডি অ্যাভেলেবল আমার লিস্টের মধ্যে, তাহলে আমি এখান থেকে এটা বুঝতে পারবো যে আমি অলরেডি এই রিকোয়েস্টটা পেয়েছি এবং সেই অনুযায়ী এটাকে প্রসেস করতে পাঠিয়েছি। সো এই ক্ষেত্রে এই জন্য আমি এটাকে ডিসকার্ড করে দেব। সেকেন্ড সিচুয়েশন, রিটার্ন এ রুট রিপ্লে প্যাকেট which contains a route from initiator to the target। ঠিক আছে, সো সেকেন্ড কথা বলা হচ্ছে কি, আমি একটা রুট রিপ্লে পাঠিয়ে দেব, ঠিক আছে, ইনিশিয়েটরের কাছে। ঠিক আছে, যদি আমি নিজেই যদি সেই টার্গেট নোডটা যদি হয়ে থাকে, মানে আমি নিজেই যদি সেই ডেস্টিনেশন যদি হয়ে থাকি, তাহলে আমি এখান থেকে হচ্ছে আবার একটা রিপ্লে মেসেজ পাঠানোর ব্যবস্থা করব ওই সোর্স নোডের কাছে যে হচ্ছে প্যাকেটটা ইনিশিয়েট করছে। এটা হচ্ছে একটা সিনারিও। অন্য একটা সিনারিও হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি একটা রুট রিপ্লে প্যাকেট পাঠাবো ইফ ওয়াই হ্যাজ অ্যান এন্ট্রি ইন ইটস রুট ক্যাশ ফর এ রুট টু দ্য টার্গেট। তার মানে কি, আমি নিজে ডেস্টিনেশন না, কিন্তু আমার রুট ক্যাশের মধ্যে, যেটা রাউটিং টেবিলের মতো কাজ করে, ঠিক আছে, আমার রুট ক্যাশের মধ্যে অলরেডি একটা এন্ট্রি আছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও আমি ওই রুট ক্যাশ থেকে ওই ইনফরমেশনটা দিয়ে একটা রুট রিপ্লে প্যাকেট পাঠিয়ে দেব আমার সোর্স নোডের কাছে। লাস্টলি, append itself address to the root record in root request message and rebroadcast the root request packet। ঠিক আছে, সো আমার কাছে কোনো ধরনের ইনফরমেশন নাই, ঠিক আছে, মানে আমার লিস্টে এরকম কোনো ইনফরমেশন নাই, এই প্যাকেটের কোনো রিকোয়েস্ট আমি এর আগে রিসিভ করি নাই, আমি ডেস্টিনেশনও না, আমার রুট ক্যাশের মধ্যে এরকম কোনো ইনফরমেশনও নাই। আচ্ছা, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি আমার নেইবার যারা আছে তাদের কাছে অ্যাকচুয়ালি মেসেজটা পাঠানোর চেষ্টা করব অ্যাজ এ রুট রিকোয়েস্ট মেসেজ, মানে সে এখন রিব্রডকাস্ট করতেছে। ঠিক আছে, সে তো অন্য আরেকজনের কাছ থেকে রিকোয়েস্টটা পেয়েছিল ব্রডকাস্ট মেসেজ হিসেবে, সে এখন তার পক্ষ হয়ে একটা রিব্রডকাস্ট মেসেজ পাঠাচ্ছে যে ডি কার কাছে এই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কার কাছে হচ্ছে ইনফরমেশন আছে, এইটা দিয়ে সে হচ্ছে একটা রুট রিকোয়েস্ট মেসেজ সে প্রিপেয়ার করবে এবং তার ইনফরমেশনটা, ঠিক আছে, সে হচ্ছে ওই রুট রেকর্ডের মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করে দেবে। সো কিভাবে এই ঘটনাটা ঘটতেছে, আশা করি এই স্লাইডটার মধ্যে কারো কোনো প্রবলেম নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে আসতে হবে, তাহলে আমি পরের পেজের সিমুলেশনটা বুঝতে পারবো। রুট রেকর্ডটা যদি আরেকবার বলতেন, যে রুট রেকর্ডটা বলতে অ্যাকচুয়ালি কি হচ্ছে? রুট রেকর্ড, জি স্যার। ঠিক আছে, রুট রেকর্ডটা আমরা যেটা বলতেছি এটা এখনো অ্যাকচুয়ালি ডিটেল আসে নাই। ঠিক আছে, সো জাস্ট এইটুকু ইয়ে করি যে আমি কোন কোন নোডের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে লাস্টে এখানে যে কথাটা বললাম, append itself address in the root record in root request message and rebroadcast the root request message। ঠিক আছে, সো আগের তিনটা সিনারিওর কোনোটাই যদি না হয়, ঠিক আছে, যে আমি নিজের ডেস্টিনেশন না, আমার রুট ক্যাশের মধ্যে কোনো এন্ট্রি নাই এবং আমি এরকম একটা রিকোয়েস্ট মেসেজ এর আগে পাই নাই, তাহলে আমি আমার আইডিটা ওই রুট রেকর্ডের মধ্যে অ্যাড করে দেব বা অ্যাপেন্ড করে দেব, তারপরে সেটা ব্রডকাস্ট করব আমার নেইবারদের কাছে। সো এইভাবে চিন্তা করে দেখেন, যখন আমার নেইবারের কাছে যাবে, তার কাছে যদি এই প্যাকেটটা যদি এর আগে যদি না গিয়ে থাকে, তার কাছে যদি কোনো তথ্য যদি না থাকে, তাহলে সেও তার আইডিটা এখানে অ্যাপেন্ড করে দেবে। তার মানে আমি কোন কোন নোডের মধ্যে দিয়ে যাচ্ছি সেই নোডগুলার এন্ট্রি হচ্ছে আমার অ্যাকচুয়ালি রুট রেকর্ড। ঠিক আছে, আমি ইন্টারমিডিয়েটলি কোন কোন নোডের মধ্যে দিয়ে যাচ্ছি, জি স্যার। আইডিটা হচ্ছে আমার রুট রেকর্ড। এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন এই সিমুলেশনটা যখন বুঝতে পারবো। আগে এইটা ছাড়া কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আরেকটা যেটা স্যার, যে মেইনটেইন, এটা লিস্ট যে মেইনটেইন করে, সেকেন্ড নাম্বার পয়েন্ট, ইনিশিয়েটর অ্যাড্রেস আর মানে এখানে রিকোয়েস্ট আইডি দিচ্ছে এই কারণে কোনো ডুপ্লিকেট রিকোয়েস্ট
হ্যাঁ, মানে আমি এই রিকোয়েস্টটা এর আগে পেয়েছি কিনা ওই সেম সোর্স নোডের কাছে, ইনিশিয়েটর মানে হচ্ছে সোর্স নোড, সো জি। সেম সোর্স নোডের কাছে সেম রিকোয়েস্ট আইডি মানে কি, আমি অ্যাকচুয়ালি একটা ডুপ্লিকেট এন্ট্রি বা ডুপ্লিকেট রিকোয়েস্ট অ্যাকচুয়ালি রিসিভ করতেছি। এখন এই ডুপ্লিকেট রিকোয়েস্টে কি করে হবে? মানে মানে ডুপ্লিকেট রিকোয়েস্ট বলতে মানে আবার মানে যখন ইনিশিয়েটরটা আবার রিকোয়েস্ট পাঠায়, মানে হয়তো মানে অন্য একটা নোডকে, তো সে দেখলো যে সেই রিকোয়েস্ট আইডি মানে রিকোয়েস্ট আইডি দেখে দেখলো যে না, আমি এর আগে রিকোয়েস্টটা পাঠিয়েছি, তখন এটাকে ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করে আমি এটা কোনো রেসপন্স করবো না? না, যদি ডুপ্লিকেট হয়ে থাকে, আমি যদি অলরেডি রেসপন্স করে থাকি, তাহলে আমি নতুন করে রেসপন্স করব না। আচ্ছা, মানে ঠিক সোর্স আছে, তো ফ্লাড করবে, হ্যাঁ, এজন্য ওই যার কাছে রিকোয়েস্ট আগে পেয়েছিল তার কাছেও আবার যেতেও পারে। তো রাইট, সেই কারণ রাইট, আচ্ছা। রাইট। এই যে এই জন্যই হচ্ছে সিমুলেশনটা এখন দেখি, তাহলে আচ্ছা। অনেকগুলো জিনিস হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, আমার সোর্স নোডটা হচ্ছে এস, ঠিক আছে, এটা সোর্স নোডটা রিপ্রেজেন্টস এ নোড দ্যাট হ্যাজ রিসিভড এ রুট রিকোয়েস্ট ফর ডি ফ্রম এস। ঠিক আছে, সো এই মুহূর্তে সোর্স নোডটাই হচ্ছে এস, সে হচ্ছে একটা রুট রিকোয়েস্ট মেসেজ অ্যাকচুয়ালি জেনারেট করতেছে। ওকে, আমি ডেস্টিনেশন ডিতে পৌঁছাতে চাই, কিন্তু আমার কাছে ডিতে যাওয়ার কোনো পাথ নাই আগে থেকে। ওকে, আমি ওভার হিয়ারিং করেও পাই নাই, রুট ক্যাশের মধ্যেও নাই, কোনো জায়গায় নাই। ঠিক আছে, সো আমার ডিতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা পাথ বের করতে হবে। সো যেহেতু আগে থেকে নাই, আমাকে অ্যাকচুয়ালি এটাকে এখন ডিসকভার করতে হবে। সো এই জন্য সে হচ্ছে রুট ডিসকভারি মেকানিজমটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবে। ওকে, সো রুট ডিসকভারি মেকানিজমে প্রথমে সে কি করবে, রুট রিকোয়েস্ট মেসেজ অ্যাকচুয়ালি পাঠানোর চেষ্টা করবে। সো অ্যাস একটা মানে এই পার্টিকুলার নোটটা একটা রুট রিকোয়েস্ট প্যাকেট জেনারেট করবে, এবং সে তার নেইবার যারা আছে তাদের কাছে হচ্ছে মেসেজটা ব্রডকাস্ট করবে বা ফ্লাডিং করবে। সো সে যখন মেসেজটাকে ফ্লাড করলো, সেটা কার কার কাছে যাবে, বি এর কাছে যাবে, সি এর কাছে যাবে, ই এর কাছে যাবে। ওকে, সো ফর এক্সাম্পল বি যখন প্যাকেটটাকে রিসিভ করবে, তার ঘটনাটা কি কি ঘটবে। আচ্ছা, বি এর ঘটনাটা একটু পরে আসতেছি। ফর এক্সাম্পল এখানে ই এর জন্য দেখানো হচ্ছে, ঠিক আছে, বা সরি, অ্যাকচুয়ালি কোনো নোডের জন্যই এটা না, এটা একদম ইনিশিয়াল অবস্থা, এই জন্য রুট ট্র্যাকারটা হচ্ছে এমটি। সো এখানে ডি হচ্ছে আমার ডেস্টিনেশন, এস হচ্ছে আমার সোর্স, আর এইটা হচ্ছে আমার রুট রিকোয়েস্ট আইডি। রুট রেকর্ডের মধ্যে এই মুহূর্তে এমটি। সোর্স নোড এইটা দিয়ে হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা ব্রডকাস্ট করলো তার নেইবারদের কাছে। ওকে, সো এই অবস্থায় অন্য যে নোটগুলো এই রুট রিকোয়েস্ট মেসেজটা যারা যারা পেল, ঠিক আছে, খেয়াল করেন, বি পেয়েছে, ঠিক আছে, বি এর কাছে এই মুহূর্তে ডিতে যাওয়ার জন্য কোনো ইনফরমেশন নাই। তার মানে কি, সে এটাকে রিব্রডকাস্ট করতে হবে। সে যদি রিব্রডকাস্ট করে, সে কার কার কাছে ব্রডকাস্ট করবে, এ এর কাছে ব্রডকাস্ট করবে, এইচ এর কাছে ব্রডকাস্ট করবে, এবং এস এর কাছে ব্রডকাস্ট করবে। ঠিক আছে, তার কারণ কি, ফ্লাডিং। ঠিক আছে, সে কার কাছ থেকে এটা পেয়েছে এটা না দেখে সেটাকে পাঠিয়ে দেবে। তার মানে এস এর কাছে এটা যাবে, এইচ এর কাছে যাবে, এ এর কাছে যাবে, বাট কি ফরম্যাটে পাঠাবে, ডেস্টিনেশন ডি, সোর্স নোড এস, বি এই মুহূর্তে হচ্ছে তার ইনফরমেশনটা অ্যাপেন্ড করে দিল রুট রেকর্ডের মধ্যে, যেহেতু হচ্ছে সে এটাকে রিব্রডকাস্ট করতে হচ্ছে, তার কাছে তো কোনো ইনফরমেশন নাই। ঠিক আছে, এটা দিয়ে সে ব্রডকাস্ট করলো, এবং সেটা এ এর কাছে পৌঁছালো, এইচ এর কাছে পৌঁছালো, এস এর কাছে পৌঁছালো। ঠিক আছে, সো এস সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বা এস এর মধ্যে কি ঘটনাটা ঘটবে, এস কি এই প্যাকেটটাকে ফার্দার ব্রডকাস্ট করবে? সো আনসার হচ্ছে না। তার কারণ সে যখন দেখবে যে এইখানে সোর্স হচ্ছে এস, ডেস্টিনেশন হচ্ছে ডি, এবং রুট রেকর্ড আইডি হচ্ছে 5, তখনই কিন্তু বেসিক্যালি ইনিশিয়েটর অ্যাড্রেস আর হচ্ছে রুট রেকর্ড, এই দুইটা জিনিস হচ্ছে সে অ্যাকচুয়ালি দেখবে। সে দেখে তখনই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি সেই পাঠিয়েছিল, বা তার কাছে হচ্ছে এর তার লিস্ট, তার রুট রেকর্ডের লিস্টের মধ্যে এরকম একটা এন্ট্রি অলরেডি অ্যাভেলেবেল আছে, তো সে এটাকে আর ফার্দার ব্রডকাস্ট করবে না। আচ্ছা, এদিক দিয়ে দেখি ই এর অবস্থাটা দেখি। ই এর কিন্তু একই অবস্থা, সে হচ্ছে ই দিয়ে এটাকে আবার রিব্রডকাস্ট করবে, ই থেকে সেটা আবার যাবে হচ্ছে এস এর কাছে,
এদিক দিয়ে যাবে সি এর কাছে, এদিক দিয়ে যাবে হচ্ছে এফ এর কাছে। ওকে, সি এর কাছেও কিন্তু প্যাকেটটা পৌঁছিয়েছিল, সিও তখন এরকম একটা প্যাকেট জেনারেট করবে এবং সেটা আবার পাঠাবে ই এর কাছে, এস এর কাছে, এইচ এর কাছে। আশা করি এটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার যে প্রত্যেকেই কিন্তু এই প্যাকেটগুলো রিসিভ করতেছে এবং রিব্রডকাস্ট করতেছে, যেহেতু তাদের কাছে কোনো ধরনের ডেস্টিনেশন ইনফরমেশন নাই। সো পরবর্তী ধাপে যখন সেটা এর কাছে যখন আসছিল, এর কাছেও তো অ্যাকচুয়ালি রেকর্ড নেই, সো এ আবার তার আইডিটা অ্যাড করে সেটা আবার ব্রডকাস্ট করলো। সেক্ষেত্রে ব্রডকাস্টটা যাবে হচ্ছে বি এর কাছে এবং এইচ এর কাছে। সো বি তো অলরেডি এটা পাঠাইছিল একে, সো সেই হিসেবে হচ্ছে বি এর কাছে কিন্তু অলরেডি একটা রেকর্ড আছে, ঠিক আছে, সেম রেকর্ড আইডি দিয়ে এবং সেম সোর্সের জন্য। সো সেই দিক থেকে বি আর এটাকে ফরওয়ার্ড করবে না, বাট এইচ সেটাকে ফরওয়ার্ড করবে। সো এইভাবে প্রত্যেকের কাছে কিন্তু মাল্টিপল টাইমস এই রিকোয়েস্টটা যাচ্ছে। আচ্ছা, এইভাবে যেতে যেতে আলটিমেটলি সেটা ডি নোডের কাছে পৌঁছাবে। সো ডি নোডের কাছে যদি পৌঁছায়, যেমন ফর এক্সাম্পল এখানে কিন্তু জে এবং কে এই দুইটা নোডের কাছ থেকেই কিন্তু ডিতে প্যাকেটটা রিকোয়েস্টটা কিন্তু পৌঁছাতে পারে। সো যার কাছ থেকেই পৌঁছাক না কেন, যে কোনো একজনের কাছে হচ্ছে আগে পৌঁছাবে। আচ্ছা, যদি একই সাথে যদি পৌঁছে তাহলে তো অ্যাকচুয়ালি কোয়ালিশন হয়ে যাবে। সো যার কাছ থেকে পৌঁছাক না কেন আলটিমেটলি ডি এর কাছে পৌঁছাবে, এবং ডি এর কাছে যদি পৌঁছায় তখন ডি আলটিমেটলি হচ্ছে প্যাকেটটার জন্য রুট রিপ্লাই প্যাকেটটা, রুট রিপ্লাই মেসেজটা সে পাঠানোর চেষ্টা করবে। যেমন এখানে খেয়াল করেন ডি এর কাছে কিন্তু মেসেজটা পৌঁছায় গেল, বাট প্যাকেট কিন্তু এখনো ঘটনা ঘটবে কি এদিক দিয়ে কিন্তু মেসেজ ফার্দার ব্রডকাস্ট হচ্ছে। আচ্ছা, এটা জে থেকে এম এর কাছে, ডি এর কাছে তো এসেছে, একই সাথে এম এর কাছেও পৌঁছাইছে, এম থেকে এল এর কাছে পৌঁছেছে, বাট এল এর কাছে যাওয়ার পরে অ্যাকচুয়ালি তার কাছে আর এটা ফরওয়ার্ড করার মতো কারো কাছে নেই, সে আবার এম এর কাছে এটাকে পাঠালো। সেক্ষেত্রে কিন্তু এম কিন্তু আর এটাকে রিব্রডকাস্ট করবে না, কেননা এম অলরেডি এই রিকোয়েস্টটা পাঠিয়েছে, তার মানে এটা তখন এই ক্ষেত্রে এখানেই টার্মিনেট করবে। এবং এইভাবে আমার যদি ডেস্টিনেশন যদি এক্সিস্ট যদি না করে, ফর এক্সাম্পল ডি যদি না হয়, ফর এক্সাম্পল এখানে একটা নোট ছিল এন, তার সাথে অলরেডি লিঙ্কটা কোনো কারণে ব্রেক হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু সবার কাছে কিন্তু এই মেসেজটা প্রোপাগেট হয়েছে, সবাই মেসেজ এক্সচেঞ্জ করেছে, কেউ কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনের কাছে পৌঁছাতে পারেনি। ঠিক আছে, সো সেক্ষেত্রে হচ্ছে একটা এরর মেসেজ তৈরি হবে যে রুট রিপ্লে পাওয়া যায়নি। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডিএসআর এর মেইন মেকানিজম। ঠিক আছে, সো এটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে রুট রিপ্লে মেসেজটার কথা আমরা বলতে পারি, যে রুট রিপ্লে মেসেজটা তখন আমি কিভাবে পাঠাবো। আচ্ছা, সো রুট রিপ্লেটা বিভিন্ন রকমভাবে পাঠানো যায়, আজকে আর সেটা যাচ্ছি না। রুট রিপ্লে এবং রুট মেনটেনেন্স নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব, হোপফুলি টুমোরো। সো ফার আমরা যে আলোচনাটুকু করলাম, ঠিক আছে, কেননা এখানে মূল মেকানিজমটা হচ্ছে রুট ডিসকভারি। এইটার মধ্যে আমাদের কারো আর কোনো ধরনের কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা যে সে কিভাবে কাজটা করছে?